প্রধান উপদেষ্টার সাথে জামায়াত ও এনসিপির বৈঠক, আলোচনা হবে বিএনপির সাথেও। ইস্যু রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। অবস্থার উন্নতি হচ্ছে নূরে, আইসিইউ থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চিকিৎসার খোঁজ খবর নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, 144 ধারা জারি। নতুন ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার 12,63,07,504 জন, নতুন যুক্ত 1,37,000। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30 থেকে এই বৈঠক চলছে। বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক হবে সন্ধ্যা 6:30টায়। সংগঠনটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে উপস্থিত থাকছেন। আর 3টা থেকে বৈঠকের সময় পিছিয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে 22 জুলাই বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থার উন্নতি হচ্ছে। তার চিকিৎসায় কাজ করছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। শিগগিরই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের আশা চিকিৎসকদের। এদিকে দেশে চিকিৎসা নূরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে নূরকে আঘাত করা হয়েছে, এমন দাবি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এ ঘটনায় জাতীয় পার্টি নিষিদ্ধে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছে আর উপদেষ্টা আসিফ মাহমুদ। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। নাক ও চোয়ালের হাড় ভাঙ্গা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখের ইনজুরি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নুরুল হক নূর। চিকিৎসকরা জানান, সময়ের সাথে সাথে ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে, দ্রুতই আইসিইউ থেকে নেওয়া হবে কেবিনে। সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণ কমে আসছে। মানসিক ট্রমার মধ্যে থাকায় কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে জানান চিকিৎসকরা। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। তারপরও শঙ্কা কাটছে না পরিবারের। নুরুল হক নূরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশের নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় না। এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার কল্পনা অতীত। উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন আশা। এদিকে সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় নুরুর উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। প্রত্যাখ্যান করেন আইসপেরের বিবৃতি। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো, এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। নূরের চিকিৎসার খবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। পরিকল্পিতভাবে নূরের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে
আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও আসিফ মাহমুদও। বলেন, হামলাকারীদের শনাক্ত করতে শক্তিশালী কমিটি করা হয়েছে। আওয়ামী লীগের সময়েও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে। এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে। এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার কেউ ঘটানোর সাহস না করতে পারে, সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে ব্রিফ করছে জামায়াতে ইসলামী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন, যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। 2-1টি দল কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারেই নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যর্থ হয়। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে জামাতে ইসলামের ব্রিফিং এর অংশবিশেষ দেখছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সকালে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল 10টায় ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নুরুল হক নূরকে আশ্বস্ত করেন তিনি। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রপতি নূরকে আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এই ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অর্ধ শতাধিক শিক্ষার্থী। স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। আগামীকাল রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী।
চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহিদা পিয়ার রিপোর্টে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন তার ভাড়া বাসায় আসলে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে তারা ওই দারোয়ানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যেতে চায়। এ ঘটনায় এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির গাড়িবহর, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর ১২টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২ নম্বর গেট এলাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসক সংকট থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকায় বিভিন্ন কটেজ ও ভাড়া বাসায় থাকেন। এসব ভাড়া বাসায় বসবাসরত শিক্ষার্থীদের স্থানীয়রা লাঞ্ছিত করছে এমন খবর পেয়ে প্রক্টোরিয়াল বড়িসহ শিক্ষার্থীরা ২ নম্বর গেট এলাকায় গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সময় আহত হয়েছেন উপ-উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর, হায়দার মোহাম্মদ আরিফ ও বেশ কয়েকজন শিক্ষার্থী। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। সকালের দিকে ওরা আবার আক্রমণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এসে আবার ছাত্রদের উপরে আবার আক্রমণ চালায়। তারা নিরস্ত্র আমাদের স্টুডেন্টদের উপরে হামলা চালান এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ল এনফোর্সমেন্টের কোনো জায়গা দেখি নাই, আমরা দেখি নাই কোনো সেনাবাহিনী বা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে আমরা সিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের মাঠে খবর পাওয়ার পর করে প্রক্টোরিয়াল বডির সাথে এবং ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ডিজিএফআই এর সাথে, সেনাবাহিনীর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রক্ষা করেছে। আমরা দুজনে কন্টিনিউয়াসলি ফোন করেছি, এমনকি সেনাবাহিনীকেও আমরা ফোন করতে করতে র্যাব আমাদের ফোন ধরেও নাই। সেনাবাহিনী ফোন ধরতে যে পরিমাণ বিলম্ব করেছে, এটাও আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল শর্ত দিয়ে জাতীয় নির্বাচনকে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। দর্শক, সরাসরি চলে যাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে। আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। প্রিয় সহকর্মীবৃন্দ, পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রথম থেকেই বিএনপি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর
হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন করে একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,63,504 জন। এই তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে 1,37,642 জন। 21 অক্টোবর পর্যন্ত যারা নতুন ভোটার হবেন তাদের দ্রুতই আরও একটি তালিকা প্রকাশ করবে কমিশন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ করেছে কমিশন। রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, খসড়া তালিকা কিছুটা সংশোধন করে তৈরি করা হয়েছে এই তালিকা। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে সেটার সংখ্যা হচ্ছে 12,63,7,504। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার 6,41,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন আর হিজড়া ভোটার 1,230 জন। এর আগে জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক সীমানা নির্ধারণ, প্রবাসী ভোটারদের ভোটের প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে কমিশনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা আশঙ্কা থাকলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সক্ষম বলে তারা মনে করেন। আমরা যতবার এসেছি কথাবার্তা বলেছি এবং তাদের এর মধ্যে বিভিন্ন নির্বাচন কমিশন যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, আমরা মানে এর আপডেট আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত, সব কিছু মিলিয়ে আমরা আশা রাখি বর্তমান যে নির্বাচন কমিশন তারা একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে সক্ষম হবেন এবং সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার আমি কোনো অভাব দেখিনি এই মুহূর্ত পর্যন্ত। নির্বাচন বানচাল করতে একটি মহল ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-2025 সেশনের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল। বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। সকাল 9টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর 10টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সংগঠনটি। রাজশাহী ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, প্রথম বর্ষের 5,000 শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনে অংশ নেবেন তারা। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর শেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে এবার লড়ছেন 179 জন প্রার্থী। এর আগে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র সম্মিলন, সংসপ্ত পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে আলাদা 7টি প্যানেল রয়েছে। নিজ নিজ ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। জানান, কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে।
সেই চেষ্টা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটি প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দল সহ সবার। নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। ক্রিকেট খেলার দাগ দিয়ে তো বলা সম্ভব নয় কোনটি ওয়াইড হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশেপাশে 1604টি অবরোধ হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেরানীগঞ্জে পল্লী বিদ্যুৎ ঢাকা 4 জোনের প্রধান কার্যালয়ের পাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী। ভয়াবহ দুর্গন্ধে পল্লী বিদ্যুৎ অফিসে মশা মাছির প্রাদুর্ভাব বেড়ে গেছে। অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এরই মধ্যে অফিসের অনেকেই নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। বাধ্য হয়ে অনেকে এলাকা ছেড়েছেন। কেরানীগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল গনির তথ্য, ছবিতে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নির্দেশে কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা মনু ব্যাপারীর ঢালে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে একটি সড়ক বন্ধ করে সেখানে ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণ করে। প্রতিদিন সেখানে জিঞ্জিরা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার ময়লা ফেলা হয়। এতে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে পল্লী বিদ্যুৎ অফিস ও আশপাশের বসতি এলাকায়। বেড়েছে মশা মাছির উপদ্রব। অনেক সময় আমাদের অনেক কনজিউমার এসে বলে, আপা আপনারা কিভাবে বসে আছেন? তখন আমরা নিরুপায় হয়ে বলি যে ভাইয়া আমরা কি করব, আমাদের এখন অফিস করতে হবে, আমরা কর্ম করতে আসছি, আমরা নিরুপায় হয়ে এখানে কাজ করি। এখন জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে এই গন্ধে, আর আমরা এখন অফিস করতে পারতেছি না, আমরা তো সরকারি অফিস চলে যেতে পারতেছি না। লোকজন দুর্গন্ধে টিকতে না পেরে স্থান ছেড়ে গেছেন। ফলে বেশিরভাগ ফ্ল্যাট ও বাসা এখন খালি পড়ে আছে। আমরা কিভাবে আছি, কিভাবে আমরা জীবনযাপন করবো, এখানে থাকতে পারি না। যে বিগত 4 বছর ধরে আমরা কষ্ট করতেছি। আমার যে বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চা মনে করেন যে ওই যে কি কয় অসুস্থ হয়ে গেছে গা। এই ময়লা অন্যত্র ফেলার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। পল্লী বিদ্যুৎ অফিসের বাউন্ডারির মধ্যেই রয়েছে একটি ভিআইপি গেস্ট হাউস ও আবাসিক কোয়ার্টার। বিদ্যুৎ অফিসের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসে এলে তাকে নিয়ে ওই গেস্ট হাউসে থাকাসহ অফিসিয়াল মিটিংয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু ময়লা আবর্জনার দুর্গন্ধে বর্তমানে তাও বন্ধ। এত গন্ধ যে আমাদের এখানে কোনো জানলা খোলানো যায় না। এর পরিপ্রেক্ষিতে যখন আমাদের সম্মানিত গ্রাহকগণ আসেন, ওনারা অনেক সময় আনইজি ফিল করেন যে এত অফিস, একটা এত সুন্দর অফিস, এখানে এত গন্ধ। আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই ডাম্পিং স্টেশনটা যদি অন্যত্র সরে নেওয়া হয়, সবার জন্য আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই বিষয়টি আমাদের নলেজে আসার পর আমরা দ্রুত এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। আমরা একটা আসলে জায়গা খুঁজতেছি যেখানে টেম্পোরারি আমরা ডাম্পিং স্টেশন করব। পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও আশেপাশের লোকজন দ্রুত অন্য কোথাও এই ডাম্পিং পয়েন্টটি স্থানান্তরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের স্থানে পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। তিনি জানান, বাজারের আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যবহার করতে দেয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেবার পরও কঠোর হবে সরকার। রাজধানীতে কারণ বাজার আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষতার থাকবার পরও বাংলাদেশ এগুতে পারেনি, অথচ ভারত সহ অন্য দেশ পাট শিল্পকে বহু দূরে এগিয়ে নিয়ে গেছে। পাট শিল্পের বিকাশ হলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের রপ্তানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক মানুষের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশে খেলাধুলা খাতে বাজেট খুবই কম। স্টেডিয়ামগুলোর অবস্থা দেখলে তা বোঝা যায়। মুন্সিগঞ্জে স্থানীয় স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, এরই মধ্যে EU 8 বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্স করতে সহায়তার
কমিটমেন্ট দিয়েছে। সরকার সেই ডিজাইন নিয়ে কাজ করছে, অদূর ভবিষ্যতে তা বাস্তবায়ন সম্ভব আশা করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, অবকাঠামো না থাকায় আন্তর্জাতিক ম্যাচগুলো হচ্ছে বসুন্ধরা কিংসের অধীনে। ঢাকা স্টেডিয়ামের কাজ খুব দ্রুত করা হচ্ছে। চট্টগ্রাম, নীলফামারী সহ আরও কিছু স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। জামালপুরে 3 ভাইয়ের বিরুদ্ধে 1 কোটি টাকা চাঁদা দাবি অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে ভুক্তভোগী রোকসানা ইয়াসমিন দীপা। তার অভিযোগ, জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের 3 পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে। ক্ষতিপূরণ বাবদ অধিগ্রহণ শাখা 2 কোটি ৬২ লাখ টাকা দেয়ার চিঠিও দিয়েছে। ওই ভূমির মালিকানা না থাকলেও ক্ষতিপূরণের টাকা থেকে 1 কোটি টাকা দাবি করেছে আনোয়ার হোসেন এবং তার 2 ভাই সাজু ও রাজু। দাবি টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী দীপা সহ 3টি পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা সহ হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। এদিকে অধিগ্রহণ করা জমি তাদের পৈতৃক সম্পত্তির দাবি করে অভিযোগ সঠিক নয় বলে দাবি আনোয়ার হোসেনের। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থী ও জাকসু নির্বাচনের প্রার্থীরা। দ্রুত হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাঙ্গুনিয়া সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপি। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রদ্ধা জানানো হয়েছে মহানগর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। কেমন দেখতে চাই লালমনিরহাট শীর্ষক সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা হয়েছে লালমনিরহাটে। জেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আলিমের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই আয়োজন করে জেলা নাগরিক কমিটি। বগুড়া বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন সহ অনেকে। বিএনপির মতবিনিময় সভা হয়েছে রূপগঞ্জের ভোলাবোর ৫ নম্বর ওয়ার্ড চারিতালুক এলাকায়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হালিম। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো। সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জয়নগর ইউনিয়ন বিএনপির সম্মেলন। বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। চুয়াডাঙ্গায় মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার সংরক্ষণ না করায় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিচের বাজার ও দামুরহুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের সামনে থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের তারুলি মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চ ভাঙচুরের অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল। বেগমগঞ্জের চৌমুহনী হোয়াইট হাউসে এই মতবিনিময় সভায় তিনি বলেন, বিভিন্ন চাঁদাবাজ চক্রকে সরাতে হলে শীর্ষ পর্যায় থেকেই পরিশুদ্ধ হতে হবে। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ২৬ নম্বর দোগলচিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে নুরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়টির পরিত্যক্ত ভবনের টিন ও লোহার অ্যাঙ্গেল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক মোসাম্মদ ইয়াসমিন খানম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো।
পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।